আন্তর্জাতিক সম্পর্কের এই বিশাল মঞ্চে দেশগুলো কিভাবে নিজেদের প্রভাব বিস্তার করে, কোন দেশ শক্তিশালী আর কে বা দুর্বল, চলুন আজ আমরা ক্ষমতার এই জটিল খেলাটাকে সহজভাবে বোঝার চেষ্টা করব। তো প্রশ্নটা হলো, দেশগুলো আসলে যা চায় সেটা তারা কিভাবে আদায় করে? আজকের এই আলোচনায় আমরা শুধু তত্ত্বের মধ্যে থাকব না, বরং বাস্তব দুনিয়ার কিছু উদাহরণ দিয়ে পুরো বিষয়টা বিশ্লেষণ করব। দেখুন, ব্যাপারটা কিন্তু একটা হাই স্টেক গেমের মতো। আর এখানে জেতার জন্য শুধু মিলিটারি শক্তি যথেষ্ট না, ক্ষমতা জিনিসটা আসলে তার চেয়ে অনেক বেশি জটিল। দেখতে হবে ক্ষমতাটা কার হাতে আর সেই ক্ষমতাটা কিভাবে ব্যবহার করা হচ্ছে। তাহলে চলুন প্রথমেই দেখে নেওয়া যাক বিশ্ব মঞ্চে ক্ষমতার কাঠামোটা আসলে কেমন, মানে ক্ষমতাটা ঠিক কাদের হাতে। এই ব্যাপারটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় পোলারিটি বা মেরুকরণ। এক মেরু বিশ্ব বা ইউনিপোলারিটি মানে হল এমন একটা অবস্থা যখন শুধু একটাই দেশ সারা বিশ্বের উপর রাজনৈতিক, অর্থনৈতিক আর সামরিকভাবে ছড়ি ঘোরায়। ওদের সামনে দাঁড়ানোর মতো আর কেউ থাকে না। এই সবচেয়ে ক্লাসিক উদাহরণ কোনটা? ৯০-এর দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকে প্রায় ২০০০ সাল পর্যন্ত আমেরিকার একক আধিপত্য। এই সময়টাকে অনেকে আমেরিকান প্রাইমেসিও বলে। তবে এখানে একটা মজার বিতর্ক আছে। কেউ কেউ বলেন এরকম একমেরু বিশ্বে শান্তি থাকে, আবার সমালোচকরা বলেন একটা দেশ বেশি শক্তিশালী হয়ে গেলে তারা প্রায় বিভিন্ন সংঘাতে জড়িয়ে পড়ে। এরপর আসে দ্বিমেরু বিশ্ব বা বাইপোলারিটি। এখানে নাম শুনেই বোঝা যাচ্ছে দুটো শক্তিশালী রাষ্ট্র পুরো বিশ্বকে নিজেদের প্রভাব বলয়ে ভাগ করে নেয়। এর সেরা উদাহরণ তো আমাদের সবারই জানা, ঠান্ডা যুদ্ধের সময়টা, মানে ১৯৪৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত। একদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। এই দুই পরাশক্তির প্রতিযোগিতাই কিন্তু তখন বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করত। আর এখনকার সময়ে যেটা বেশি প্রাসঙ্গিক সেটা হলো বহুমেরু বিশ্ব বা মাল্টিপোলারিটি। এটা এমন একটা সিস্টেম যেখানে ক্ষমতা দুয়ের বেশি অনেকগুলো বড় শক্তির মধ্যে ভাগ হয়ে যায়। যেমন ধরুন এখনকার বিশ্ব ব্যবস্থা, এখানে চীন, ভারত, রাশিয়া, ব্রাজিলের মতো দেশগুলো উঠে আসছে। তারা আমেরিকার একক আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এর ফলে আন্তর্জাতিক সম্পর্কগুলো আরও জটিল আর অনেক ক্ষেত্রে কিছুটা আনপ্রেডিক্টেবল হয়ে উঠছে। আচ্ছা, ক্ষমতার কাঠামো তো বোঝা গেল, কিন্তু দেশগুলো এই ক্ষমতা দেখানোর জন্য কি কি হাতিয়ার ব্যবহার করে? চলুন এবার সেই টুলস বা সরঞ্জামগুলো নিয়ে কথা বলা যাক। মোটা দাগে ৩ ধরনের ক্ষমতার কথা বলা হয়। প্রথমটা হলো হার্ড পাওয়ার, মানে জোর করে বা কোয়ার্স করে কিছু আদায় করা। দ্বিতীয়টা সফট পাওয়ার, মানে আকর্ষণ বা পারসুয়েশন দিয়ে রাজি করানো। আর তৃতীয়টা হলো স্মার্ট পাওয়ার, যা এই দুটোর একটা কৌশলগত মিশ্রণ। হার্ড পাওয়ারের ব্যাপারটা খুব সোজা সাপটা। এখানে হয় সামরিক শক্তি ব্যবহার করা হয়, না হলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়। যেমন ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখল করা, কিংবা ইরাক বা লিবিয়ায় মার্কিন সামরিক অভিযান। আবার ধরুন ইরান বা উত্তর কোরিয়ার ওপর আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টাও কিন্তু হার্ড পাওয়ারের একটা বড় উদাহরণ। এবার আসা যাক সফট পাওয়ারে। রাষ্ট্রবিজ্ঞানী জোসেফ নাই খুব সুন্দর করে বলেছেন। তার মতে সফট পাওয়ার হল কাউকে জোর বা টাকা দিয়ে নয়, বরং আকর্ষণের মাধ্যমে নিজের পক্ষে নিয়ে আসা। মানে অন্যরা যেন নিজে থেকেই সেটা চায় যেটা আপনি চান। এর একটা দারুণ উদাহরণ হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার মার্শাল প্ল্যান। তারা পশ্চিম জার্মানিকে পুনর্গঠনে সাহায্য করেছিল। এর ফলে জার্মানি আমেরিকার একটা শক্তিশালী আর দীর্ঘমেয়াদী মিত্র হয়ে ওঠে। দেখুন, জোর করে নয়, বন্ধুত্বের মাধ্যমে এখানে প্রভাব তৈরি করা হয়েছে। আর স্মার্ট পাওয়ার হলো এই দুটোর কম্বিনেশন। মানে একটা দেশ তার টুল বক্সে হার্ড আর সফট দুই ধরনের পাওয়ারই রাখে, আর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয় কখন কোনটা ব্যবহার করতে হবে, কখন শক্তি প্রয়োগ করতে হবে, আর কখন আলোচনা টেবিলে বসতে হবে। তো এই সব রকমের ক্ষমতা, হার্ড, সফট, স্মার্ট, দেশগুলো এগুলো ব্যবহার করে কেন? এর একটাই উত্তর, জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্ট রক্ষা করার জন্য। এই জাতীয় স্বার্থ আবার দুই রকমের হতে পারে। একটা হলো কোর বা প্রধান স্বার্থ। এটা হলো দেশের অস্তিত্ব রক্ষার প্রশ্ন, যেমন সার্বভৌমত্ব। এসব বিষয়ে কোনো দেশ আপোস করে না,
প্রয়োজনে যুদ্ধও করে। আরেকটা হলো পেরিফেরাল বা গৌণ স্বার্থ। এগুলোও গুরুত্বপূর্ণ, যেমন ভালো বাণিজ্য চুক্তি, কিন্তু এগুলোর জন্য সাধারণত কোনো দেশ যুদ্ধে জড়ায় না। এই যে কোর ইন্টারেস্ট রক্ষার জন্য দেশগুলো কতটা সিরিয়াস তার কিছু উদাহরণ দেখুন। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্য আর্জেন্টিনার যুদ্ধ, কিংবা তাইওয়ান ইস্যুতে চীনের কঠোর অবস্থান, এগুলো সবই কিন্তু তাদের কোর ইন্টারেস্ট রক্ষার লড়াই। আচ্ছা, এতক্ষণ তো আমরা অনেক তত্ত্ব আর উদাহরণ দেখলাম। চলুন এবার পুরো বিষয়টা একটা বাস্তব কেস স্টাডির মাধ্যমে বোঝার চেষ্টা করি। এখন প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের মতো দেশ, যাদের হয়তো বিশাল সামরিক বা অর্থনৈতিক শক্তি নেই, তারা এই ক্ষমতার খেলাটা কিভাবে খেলে? এখানে সফট পাওয়ার আর কূটনীতির গুরুত্বটা বোঝা যায়। যেমন রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশ কিন্তু সামরিক পথে হাঁটেনি, বরং তারা যেটা করেছে তা হল আন্তর্জাতিক ফোরামে আলোচনা করেছে, অন্য দেশগুলোকে নিজেদের পক্ষে আনার চেষ্টা করেছে এবং চীন বা রাশিয়ার মতো বড় শক্তিগুলোকে ব্যবহার করে মিয়ানমারের ওপর পরোক্ষ চাপ তৈরি করার কৌশল নিয়েছে। এই উদাহরণটা পরিষ্কার দেখিয়ে দেয় যে বিশ্বমঞ্চে একটা দেশের সবচেয়ে শক্তিশালী অস্ত্র সবসময় সামরিক বাহিনী বা অর্থনীতি হয় না। অনেক সময় কূটনৈতিক দক্ষতাই হতে পারে সবচেয়ে বড় সম্পদ। বিশ্ব এখন ক্রমশ বিভক্ত হয়ে পড়ছে, নতুন নতুন চ্যালেঞ্জ সামনে আসছে। এই পরিস্থিতিতে ভবিষ্যতের বিশ্ব রাজনীতিকে কোন ধরনের ক্ষমতা সবচেয়ে বেশি প্রভাবিত করবে? হার্ড পাওয়ার, সফট পাওয়ার নাকি স্মার্ট পাওয়ার? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন।